আসসালামু আলাইকুম। এসএসসি 27 দীপদেবী স্মৃতির সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে কিভাবে একটি বিস্তৃতির পদসংখ্যা বের করতে হয়। এই ক্লাসে আমরা শিখব যে কিভাবে একটি বিস্তৃতির মান নির্ণয় করতে হয়, এই ধরনের কিছু সমস্যা এবং তার সলভ আমরা কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো বিস্তৃতির মান নির্ণয়ের জন্য যেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে বা যে ফ্যাক্টরগুলো আমাদেরকে জানতে হবে, তার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমরা সবাই হয়তো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কম বেশি জানি। মনে করো ফ্যাক্টোরিয়াল জিনিসটা অ্যাকচুয়ালি কি, আসলে আমরা একটু ফ্যাক্টোরিয়াল নিয়ে আগে পড়াশোনা করি। যে ফ্যাক্টোরিয়াল 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 হচ্ছে বেসিক্যালি, মনে করো তোমার কাছে দেওয়া আছে যে 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল এবং ফ্যাক্টোরিয়ালের সাইন হচ্ছে একটা এক্সক্লেমেটরি মার্কের মতো। ইংলিশে আমরা যাকে আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক বলি, ফ্যাক্টোরিয়ালের সাইনটা হচ্ছে অনেকটা এরকম। তো মনে করো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে, মানে যত ধরনের পূর্ণ সংখ্যা থাকতে পারে একদম 1 পর্যন্ত, মানে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত যে পূর্ণ সংখ্যাগুলো আছে 4, 3, 2, 1, এই যে 4টা নাম্বার বললাম, এদেরকে জাস্ট আমি সিম্পলি গুণ করব। এই গুণের যে ফলটা, মানে গুণফলটা, প্রোডাক্টটা, এটাই হচ্ছে আমাদের 4 ফ্যাক্টোরিয়ালের একটি ভ্যালু। তো এট দ্য সেম টাইম আমি যদি বলি 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল কী হবে? যে 10 থেকে শুরু করে 1 পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার একটা গুণফলের মান আর কি। যেমন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এই সবগুলো একসাথে গুণ করি, গুণ করলে আমি যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। সো ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা হয়তো আমরা আশা করি বুঝতে পেরেছি। ফ্যাক্টোরিয়াল নিয়ে আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। তাহলে আমরা যদি বলি, মনে করো 7 ফ্যাক্টোরিয়াল নাকি, হ্যাঁ, মনে করো 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল কী হবে বলো তো ভাইয়া? 7 ফ্যাক্টোরিয়াল হবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে হিসাব করবা, গুণ করে যা আসবে তা। এখন ফ্যাক্টোরিয়াল কিন্তু ডাবল ফ্যাক্টোরিয়াল হতে পারে, এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল। এরকম ডাবল ফ্যাক্টোরিয়াল হতে পারে, ট্রিপল ফ্যাক্টোরিয়াল হতে পারে। ঠিক আছে, দেখো সিঙ্গেল ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা যেটা করলাম, আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 7 লিখছি, তারপরে একটা গুণ দিয়ে 7-এর থেকে 1 বিয়োগ করছি, তাই না? 1 বিয়োগ করলে 6 হয়। আবার 7-এর থেকে আমরা 2 বিয়োগ করছি, 5 পাইছি। আবার 7-এর থেকে আমরা 3 বিয়োগ করছি, ঠিক আছে, 4 পাইছি। 7-এর থেকে আমরা 4, এরপরে 4 মাইনাস করছি, ঠিক আছে, তাহলে 3 পাইছি। 7-এর থেকে আমরা 5 বিয়োগ করছি, তাহলে 2 পাইছি। 7-এর থেকে আমরা 6 বিয়োগ করছি, তাহলে 1 পাইছি। তো এইভাবে হচ্ছে গিয়ে মূলত আমরা জিনিসটাকে সাজাইছি। এটা হচ্ছে সিঙ্গুলার বা সিঙ্গেল ফ্যাক্টোরিয়ালের জন্য। যদি ডাবল ফ্যাক্টোরিয়াল থাকে, মনে করে দেওয়া আছে 7 ডাবল ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এইগুলোর মান তাহলে কী হতে পারে? এই ক্ষেত্রে আমরা 1 করে বিয়োগ করছি না প্রত্যেকটাকে, মনে করো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট 1, তাই না? -1 1 করে কমছে প্রত্যেকটার ক্ষেত্রে, -1 -1 -1 -1 -1 করে কমতেছে। ডাবল ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এই জিনিসটা কমবে হচ্ছে -2 করে। তো ফার্স্টে যদি 7 থাকে, তাহলে 7-এর পরে যদি আমি -2 করি, আমি পাবো হচ্ছে কত? পাবো হচ্ছে 5। আবার -2 করো, পাবো হচ্ছে 3। আবার -1 করো, তুমি পাবো হচ্ছে 1। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম যে 7 × 7 - 2 × 7 - 4, মানে 2 করে কমবে আর কি, তো 7 - 6। বুঝতে পারছো? এটা হচ্ছে ডাবল ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে আমি যদি লিখি যে ট্রিপল ফ্যাক্টোরিয়ালও হতে পারে। ঠিক আছে, ট্রিপল ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে তাহলে 3 করে বিয়োগ হবে। হ্যাঁ, মনে করো 3 করে যদি তুমি বিয়োগ করো, ফার্স্টে শুরু করবা 7 দিয়ে, এরপর 3 বিয়োগ করলে পাবা 4, এরপর 3 বিয়োগ করলে পাবা হচ্ছে 1। ব্যাপারটা হচ্ছে আমাদের 7 × 7 - 3 × 7 - 6, এই হচ্ছে আমাদের ট্রিপল ফ্যাক্টোরিয়াল। তো আশা করি তোমাদের ট্রিপল ফ্যাক্টোরিয়াল ডাবল ফ্যাক্টোরিয়াল দরকার হবে না, বাট তারপরে তোমরা এই নলেজটা রাখতে পারো। বাট তোমাদের ক্লাসে কিন্তু জাস্ট একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে যত ধরনের ম্যাথ বা এই টাইপের সামগ্রিক চিন্তা ভাবনা করা হবে। তো তখন আমরা দেখো জিনিসটাকে এইভাবে লিখতে পারি। আমি এই 2টা ফ্যাক্টোরিয়াল মুছে দিই, কারণ এটা জাস্ট এমনি তোমাদের এক্সট্রা নলেজের জন্য দিলাম, এটা আপাতত দরকার নাই। তো মনে করো আমি যদি ওই সিঙ্গুলার ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করি, তাহলে ওই সিঙ্গেল ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে মনে করো 7 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম। তো এরপর যদি আমি মনে করো 7-কে যদি আমি n ফ্যাক্টোরিয়াল হিসেবে চিন্তা করি, মনে করো আমি যদি n ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে কী হবে বলো তো? তাহলে জিনিসটা হবে হচ্ছে n × n - 1 × n - 2 × n - 3, ঠিক আছে, × n - 4। এইভাবে পুরো ব্যাপারটা ডট 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 দিয়ে আমি রান করতে পারি না? জিনিসটা কিন্তু এইভাবেই চলতে থাকবে। সো n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তাইলে n থেকে শুরু করে
একদম 1 পর্যন্ত আসতে যত ধরনের পূর্ণসংখ্যা পাওয়া যাবে প্রত্যেকটা পূর্ণসংখ্যার সামগ্রিক একটা গুণফল হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আমরা জানি আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল নিয়ে গেল। এখন মনে করো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, মনে করো 7 ফ্যাক্টোরিয়াল ছিল না, মনে করো আমাদের কাছে আবার 7 ফ্যাক্টোরিয়াল ফেরত আসে। 7 ফ্যাক্টোরিয়ালকে তুমি এভাবে লিখতেছিলা 7, আমি 7 বেশি বড় হয়ে আছে, আমরা 4 দিয়ে কাজ করি। মনে করো 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে একে আমরা কি লিখতে পারতেছি, একে আমরা লিখতে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তুমি কিন্তু এইভাবে লিখতে পারো যে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আলাদাভাবে লিখতে পারো না? লিখতে পারো, কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। বা তুমি চাইলে এভাবেও লিখতে পারো যে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে তুমি লিখতে পারো। চাইলে তুমি এভাবে লিখতে পারো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়াল মান আলটিমেটলি 1ই, কারণ 1 ইন্টু 1 তো 1ই। সো 1 ফ্যাক্টোরিয়াল এভাবে দিলে হয়, না দিলে হয়, বাট তুমি কিন্তু এই 4 ফ্যাক্টোরিয়ালকে এরকম বিভিন্নভাবে কিন্তু চাইলে প্রকাশ করতে পারো, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিসই তুমি এখানে যাই লেখো না কেন এটা আলটিমেটলি 4 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1ই বোঝাচ্ছে। বুঝতে পারছো? সো এখানে কিন্তু তেমন কোনো তফাৎ নাই, সব কিছু আলটিমেটলি একই। তো আশা করি বুঝতে পারছো এই ফ্যাক্টোরিয়াল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টোরিয়াল নিয়ে কথাবার্তা বলবো। মনে করো, তো আমরা তো এমনিতে বুঝলাম যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, ঠিক আছে, এটা তো আমরা জানি। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল কত, এটা আমাদের একটু চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি 0 ফ্যাক্টোরিয়াল মানে কত। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। মনে করো আমি একটু আগে যে লিখলাম যে 4 ফ্যাক্টোরিয়াল সেট হচ্ছে, হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমরা লিখলাম যে 4 ইন্টু মনে করো 3 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি, তাই না? বা তুমি যখন চাচ্ছ যে এরকমভাবে লিখতে যে 5 ফ্যাক্টোরিয়াল যদি লেখো তাহলে 5 ইন্টু মনে করো তুমি যদি লেখো 4 ফ্যাক্টোরিয়াল, হবে না? কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, সাথে একটা 4 গুণাকারে আসতে মানে এটা 4 ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি। আবার তুমি যদি 5 ফ্যাক্টোরিয়াল চিন্তা করো, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এর সাথে 5 গুণ করলে 5 ফ্যাক্টোরিয়ালই চলে আসে। তো তুমি এইভাবে বলতে পারো না তাহলে যে ভাইয়া, সুতরাং আমি যদি বলি যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আমি এভাবে বলতে পারি না? এখন n এর ভ্যালু তুমি 4 বসাও, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 4 ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, যে এই জিনিসটাই আসে। তো এটাকে হচ্ছে আমরা একটা জেনারেল ফরম্যাটে আনতে পারি যে n ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আমরা কিন্তু চাইলে এভাবে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, মনে করো এখন আমি যদি বলি n ইজ ইকুয়াল টু 1, ধরি n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি না যে হ্যাঁ, সো 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, বলতে পারি? বলতে পারি, ঠিক আছে। এখন তুমি এক কাজ করো, এই 1টাকে জাস্ট নিচে নিয়ে আসো, যে এখানে হবে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে নিচে আছে 1, আর এখানে তুমি লেখা হচ্ছে 1 মাইনাস 1 মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল, রাইট? সো বলো তো যে 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি? 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, নর্মালি 1। তো ওইটা যদি 1 হয় তাহলে 1 ডিভাইডেড 1 সমান 1 সমান কত? 1ই আসে। সো 1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। সো দেখো আমি তাহলে কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে যে ভাইয়া 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে 1। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কিন্তু 0 না, ঠিক আছে? 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কিন্তু 1। সো আমি কিন্তু এটা এখানে প্রমাণ করে ফেলতে পারলাম যে 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে সামনে আরও কিছু জিনিস পড়বো, যেমন ইতিমধ্যে হয়তো বা তোমরা প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আলোচনা করে ফেলেছি, আমি আমার ইউটিউব চ্যানেলে আছে। প্যাসকেলের ত্রিভুজ তোমার সম্পর্কে যদি জানো তাহলে ওইখানে দেখবা যে আমাদের বিজ্ঞানী ব্লেইস প্যাসকেল আমাদের কোনো একটি দ্বিপদী রাশিকে বিস্তৃতি করার পর প্রত্যেকটা পদের আগে সহগ কী টাইপের আসে ওইটা নিয়ে এসে একটা পর্যালোচনা করে আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা আইডিয়া দিয়েছিল, এবং ওইখানে যে মানে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলো এই ওই দ্বিপদী বিস্তৃতির একটা পাওয়ারের ভিত্তিতে কী কী টাইপের সহগ আসতে পারে প্রত্যেকটা পদের আগে সেগুলো নিয়ে এসে আমাদেরকে দেখানো মানে দেখাইছে আর কি এক কথায়। তো আমরা যদি একটু ওই ইয়াটা দেখি, আমাদের যদি ওই ত্রিভুজটা দেখি, ত্রিভুজটা থেকে কিন্তু আমরা কিছু জিনিসপত্র দেখতে পাইছিলাম। কী কী জিনিসপত্র দেখতে পাইছিলাম? যে ফার্স্টে স্টার্ট হয় হচ্ছে আমাদের 1 থেকে, তাই না? ফার্স্টে স্টার্ট হয় আমাদের 1, এখানে থাকে 1 1, তাই না? এরপর এখানে থাকে 1 2 1, আবার হয় 1 3 3 1, এখানে হবে 1 4 6
4 1, তাই না? আবার কি আসে 1 5 10 10 5 1। তো এরকমভাবে সে আমাদেরকে বেসিক্যালি একটা ত্রিভুজ দেখাইছিল এবং সে বলছিল এখানে প্রত্যেকটা, যেমন ফার্স্ট যে ওয়ানটা সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 এর জন্য, সেকেন্ডটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 এর জন্য, থার্ডটা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু 2 এর জন্য, ফোর্থ হচ্ছে n ইজ ইকুয়াল টু 3 এর জন্য, এরপরটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 4 এর জন্য, এরপরটা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু কিসের জন্য 5 এর জন্য। সো যদি আমাদের কোনো একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া থাকে, মানে দ্বিপদী রাশি দেওয়া থাকে, তাহলে তার বিস্তৃতি করার পরে আমরা যে পদগুলো পাবো, পদগুলোর সহগ হিসেবে আমাদের এই নাম্বারগুলো বসে আর কি। তো সবসময় তো আর আমাদের পরীক্ষায় প্যাসকেলের ত্রিভুজ আসবে না, আমাদের কাছে তখন নতুন একটা নিয়মে আসতে পারে যে এনসিআর ফরম্যাটে দেখাও। এনসিআর ফরম্যাট আমাদের কাছে নতুন একটা ফরম্যাট আসতে পারে, ফরম্যাটটা হচ্ছে এরকম। এই সেম জিনিসটাই তখন আমরা এই যে সহগ বের করার পদ্ধতিটা তখন হচ্ছে আমরা একটা নতুন স্মার্ট ওয়েতে বের করতে পারবো। সেটা হচ্ছে আমাদের এন সি আর ফরম্যাট, বা তোমরা চাইলে একে এন আর এভাবেও বলতে পারো, বা চাইলে এন সি আর এভাবেও বলতে পারো, বিভিন্নভাবে বলতে পারো তোমরা চাইলে, এনসিআর এনআর, হ্যাঁ, বা ওইরকম এনসিআর। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে কি, এই এনসিআর দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝায়? এনসিআর হচ্ছে বেসিক্যালি এই যে এন হচ্ছে আমাদের ওই যে দ্বিপদী রাশিটা থাকে তার যে পাওয়ার সেটা, আর আর হচ্ছে আমাদের পদের অবস্থান, ঠিক আছে? মনে করো আমরা যদি লিখি যে এ ওয়ান তো না, আচ্ছা মনে করো লিখলাম হচ্ছে কি লিখবো, মনে করো আমরা লিখি 1 + y হোল টু দি পাওয়ার 4। যদি আমরা এটা লিখি, তো এখানে দেখো পাওয়ার কত আছে, 4 আছে। তো পাওয়ার 4 থাকলে আমরা প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী কিন্তু এই 4 নাম্বার যে ঘরটা আছে এর সহগগুলোকে ইউজ করে আমি একটা রাশির বিস্তৃতি করতে পারি। দেখো আমাদের ফার্স্টে আসবে হচ্ছে 1, এর সাথে থাকে কি আমাদের y টু দি পাওয়ার 0, রাইট? আচ্ছা, এরপরে সহগ কত? এরপরে সহগ হচ্ছে 4, এরপরে আসবে y টু দি পাওয়ার 1, এরপরে কত আসবে 6, এরপরে আসবে y স্কোয়ার, এরপরে কত পাবে আবার 4, তার সাথে পাবো কি y কিউব, তারপরে লাস্টে পাবো হচ্ছে 1 এর সাথে আমাদের y টু দি পাওয়ার 4। সো দেখো আলটিমেটলি আমাদের কি আসতেছে, এখানে আসতেছে 1 + 4y + 6y স্কোয়ার + 4y কিউব + y টু দি পাওয়ার 4 আসলো। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে আরও কিছু ইনফরমেশন তোমাকে আমি বলে দিই। মনে করো এখানে পাওয়ার যে যত থাকবে আমাদের পদ সংখ্যা হবে হচ্ছে তার থেকে 1 বেশি, হ্যাঁ। তারপরে মনে করো যে এখানে হচ্ছে গিয়ে আর কি কি আসতে পারে, এখানে হচ্ছে এই যে সহগগুলো যেগুলো বসছে হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজের n = 4 এর জন্য যে সহগগুলো সেগুলো বসছে 1 4 6 4 1। তারপরে দেখো পাওয়ারটা স্টার্ট হয়েছে আমাদের চলকের ওপর 0 থেকে স্টার্ট হয়ে শেষ হয়েছে পাওয়ার 4-এ। তার মানে এখানে আমাদের যেই পাওয়ারটা থাকবে আমাদের শেষ পদের চলকের পাওয়ার ততই হবে। এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসপত্র হয়তো জেনে রাখতে পারো। তারপর দেখো, আচ্ছা যেটা আমরা তোমাকে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে এখানে পদ সংখ্যা কয়টা পাইলাম? পদ সংখ্যা পাইলাম হচ্ছে আমরা 5টা। তো পদ সংখ্যাগুলোকে যদি আমি প্রকাশ করি হচ্ছে টি দিয়ে, মনে করো প্রথমটা ক্ষেত্রে পাইলাম T1, একে আমি বলতেছি T2, হ্যাঁ, একে আমি মনে করো বলতেছি T3, একে আমি মনে করো বলতেছি T4, হ্যাঁ, একে আমি মনে করো বলতেছি T5 বললাম। তো T1 T2 T3 T4 T5 হচ্ছে আমাদের জাস্ট এই পদগুলোর নাম দিলাম, হ্যাঁ। এবং আমি যদি পদের অবস্থান চিন্তা করি তাহলে অবস্থানগুলোটা আমি 0 থেকে স্টার্ট করতে পারি, হ্যাঁ। মনে করি এটা হচ্ছে আমাদের 0 অবস্থান, এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে 2 নম্বর অবস্থান, 3 নম্বর অবস্থান, 4 নম্বর অবস্থান। এই যে 0 1 2 3 4 লিখলাম, আমি 0 থেকে স্টার্ট করছি, 0 থেকে স্টার্ট করতে হয়। 0 1 2 3 4 এরা হচ্ছে আমার এক একটা আর, বুঝছো, এরা হচ্ছে আমার এক একটা আর। তো তোমাদের যে কোশ্চেনটা ছিল যে ভাইয়া আর মানে অ্যাকচুয়ালি কি, আর হচ্ছে আমাদের এই 0 1 2 3 4 এগুলোকে হচ্ছে আমি আর বলতেছি। এন কি, এন হচ্ছে আমার ওই দ্বিপদী রাশিটার যে পাওয়ার থাকবে সেটা। তো এই দ্বিপদী রাশির যে পাওয়ারটা থাকলো, এই পাওয়ারটা থেকে এই আর এর মানে এনসিআর এর অ্যাকচুয়ালি মিনিংটা কি বোঝায়, যে এন সংখ্যক পদ থেকে আর সংখ্যক পদ নিয়ে কতভাবে আমি একটা বিন্যাস বা সমাবেশ সাজাইতে পারি। এন সংখ্যক পদ থেকে
জিনিসটা হচ্ছে আমি তোমাকে বলি এন সংখ্যক পদ বা এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আমি কত উপায়ে একটা বিন্যাস বা সমাবেশ তৈরি করতে পারি। ঠিক আছে, মনে করো তোমার কাছে 5টা লোক আছে, হ্যাঁ তোমার কাছে 5টা লোক আছে, তুমি মনে করো একটা কাজ করাবা, এই 5টা লোককে তুমি, তোমার কাছে 5টা লোক আছে, এখন 5টা লোক থেকে তুমি 2জন লোককে নিবা, 2জন লোককে নিয়ে তুমি একটা কাজ করাবা। এখন এই তুমি 2জন লোককে এই 5টা লোক থেকে কয় ভাবে নিতে পারো। মনে করো এ হচ্ছে 1 নাম্বার লোক, এ হচ্ছে 2 নাম্বার লোক, এ হচ্ছে 3 নাম্বার লোক, এ হচ্ছে 4 নাম্বার লোক, এখন এ হচ্ছে 5 নাম্বার লোক। আচ্ছা মনে করো তুমি 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 মনে করো যে 2 না, তুমি 3জন নিবা, তুমি 5জন থেকে 3জন নিয়ে 3জন লোক নিবা, সে র্যান্ডম 3জন হতে পারে, 5জন থেকে 3জন লোক নিয়ে তুমি কতভাবে 3জন লোককে নিতে পারো। ঠিক আছে, মনে করো তুমি ফার্স্টে নিলা 1 2 3, এটা তুমি ফার্স্টে নিলা, তারপর তুমি মনে করে নিলা যে না আমি নিব হচ্ছে তোমার তুমি নিলা হচ্ছে মনে করো 1 2 3 নিছো না, এবার মনে করো তুমি 1 2 4 নিবা, 1 2 4 নিবা, বলছো না আমি 1 2 4 নিব না, আমি 1 2 5 নিব, 1 2 5 নিবা। ঠিক আছে, সো এভাবে করে তুমি 3জন করে কতভাবে তুমি লোক নিতে পারতেছো এই 5জন থেকেই। তুমি 1 2 3 নিছো, তুমি আবার বলো না 1 2 3 নিবো না, আমি 1 2 আর 4 নাম্বার লোককে নেবো, বলো যে না আমি এটাও নিব না, 1 2 5 নাম্বার লোক নিব, তুমি বলো যে না আমি এটাও নিব না। এখন তুমি চাইলে এভাবে নিতে পারো যে না আমি 2 4 5 এই লোককে নিব, আরেকজন বলবে না আমি নিব হচ্ছে 3 4 5, আমি নিব হচ্ছে 3 4 5। এরকম করে জিনিসটা হচ্ছে এরকম যে এরকম করে তুমি এই 5জন থেকে 3জন আলাদা আলাদা করে নিয়ে তুমি টোটাল কয়টা তুমি কম্বিনেশন বা তুমি কয়টা সমাবেশ বা বিন্যাস তুমি নিতে পারতেছো এক কথায়, ওই ব্যাপারটাকে আমরা এনসিআর দিয়ে প্রকাশ করি। এখন দেখো আমার কাছে লোক আছে টোটাল কয়জন, 5জন না, আমার কাছে টোটাল লোক আছে হচ্ছে 5জন, তো 5 লেখো, তুমি নিবা কয়জন, তুমি নিবা হচ্ছে 3জন করে, তো 5C3 তুমি যদি লেখো, 5C3 তুমি যদি লেখো, তুমি আলটিমেটলি এই 5জন থেকে 3জন কত উপায় নিতে পারবা জানো? 5 মনে করো C3 নিলাম, তুমি 10টা উপায় এই 5জন থেকে তুমি 3জনকে নিতে পারবা, 10টা উপায়। ঠিক আছে, 5C3 ইজিক্যাল তখন চলে আসে হচ্ছে 10। দেখো আমি কিন্তু 5টা ভাবে লিখে রাখছি, এখান থেকে আরো 5 ভাবে বানানো যাবে, আরো 5 রকম বিন্যাস বানানো যাবে। সো টোটাল তুমি পাবা হচ্ছে 10 জন। সো এনসিআর বা এনআর বলতে আসলে এই ব্যাপারটাকে বোঝানো হয় যে তুমি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে তুমি কয় ধরনের সমাবেশ বা বিন্যাস বা কম্বিনেশন বানাতে পারো, এক কথায় এই জিনিসটাকে দেখানো হয় হচ্ছে এনসিআর পদ্ধতি দিয়ে। ঠিক আছে, তো মনে করো তোমার এই যে প্যাসকেলের ত্রিভুজ থেকে আমরা যখন প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে এই টাইপের একটা বিস্তৃতি বানাই, এবং তার এই পদ সংখ্যা দিয়ে আমরা পদ সংখ্যা 0 1 2 3 4 মানে 0 থেকে স্টার্ট করি পদের অবস্থানগুলো, তো এনসিআর এর মাধ্যমে আমরা চাইলে এই সহগগুলাকে বের করতে পারি। এনসিআর দিয়ে আমি পাই হচ্ছে এই সহগগুলো আমরা এনসিআর দিয়ে বের করে ফেলতে পারি। ঠিক আছে, মনে করো এই যে 5C3 লিখছি ভাইয়া, এই যে 5C3 লিখছি, বলো তো এই 5C3 এন এর ভ্যালু কত? এখানে আমরা চাচ্ছি না যে এন এর ভ্যালু হচ্ছে আমাদের 5 আর আর এর ভ্যালু হচ্ছে 3, তাই না? এনসিআর 5 হচ্ছে এন এর মান আর 3 হচ্ছে আর এর মান। তো n = 5, তুমি দেখো n = 5 এর জন্য তুমি কোন ঘরটা পাচ্ছ? তুমি 1 5 10 10 5 1 এই ঘরটা পাচ্ছ না। সো তুমি যদি লেখো যে 1 1 5 10 10 5 1, তুমি এই যে এই ঘরটা পাইলা হচ্ছে n = 5 এর জন্য। তাহলে তুমি এখানে কয়টা পদ পাইছো টোটাল ভাইয়া? 6টা পদ পাইছি। তো 6টা পদকে তুমি এভাবে লিখতে পারো না, যদি আর এর মান চাও তাহলে কি লিখতে পারো? 0 1 2 3 4 5, তাই না? তো দেখো আর এর মান যখন 3, n এর ভ্যালু তো তোমার 5ই, কারণ n এর ভ্যালু তো ফিক্সড, বাট আর এর ভ্যালু যখন 3 তখন তুমি দেখো এখানে সহগ কি পাচ্ছ? এখানে সহগ তুমি 10 পাচ্ছ না? সহগ 10 পাচ্ছ না? দেখো 10 কি পাইছি আমরা 5C3 থেকে। সো এই যে 3 এর ক্ষেত্রে এই 3 এর ক্ষেত্রে আলটিমেটলি আমাদের এনসিআর এর ভ্যালুটা হবে হচ্ছে 5C3 = হচ্ছে কি 10।
সো এভাবে চাইলে কিন্তু আমরা এনসিআর পদ্ধতিটাকে ইউজ করে আমি এই যে প্যাসকেলের ত্রিভুজের যে সহগ বের করার পদ্ধতি, প্যাসকেলকে বাদ দিয়ে চাইলে আমি এনসিআর দিয়ে বের করে ফেলতে পারি। আমি আশা করি তোমরা ব্যাপারটাকে ধরতে পারতেছো যে এনসিআর দিয়ে দ্বিপদী বিস্তৃতির কাজ কি। এনসিআর দিয়ে দ্বিপদী বিস্তৃতির কাজ হচ্ছে তুমি এই যে বিস্তৃতির মাধ্যমে যে সহগগুলা বের করার প্রসেস, এই সহগগুলা হচ্ছে আমি বের করতে পারি এনসিআর দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। আসো এখন এনসিআর নিয়ে আমরা একটু কথা বলি। এনসিআর এর আসলে কয়েকটা নিয়ম আছে। হ্যাঁ, এনসিআর এর আসলে কয়েকটা নিয়ম আছে। কি কি নিয়ম আছে আসো আমরা একটু দেখি কি কি নিয়ম আছে এনসিআর এর। এনসিআর এর কিছু নিয়ম কানুন আমরা একটু দেখে নিই, মানে কন্ডিশন বা সূত্র টাইপ আর কি। আসো তোমরা একটু লেখো, মনে করো যে আচ্ছা আমরা এর আগে একটু দেখে নিই। মনে করো যে এনসিআর এর যে বিষয়টা, মনে করো তোমার কাছে বলা আছে ওই যে আগে যে জিনিসটা দেখলাম যে 5C3, মনে করো 5C3 আছে। 5C থেকে আমরা কিভাবে লিখতে পারি? 5C3 হচ্ছে আমাদের দেখো আমরা কিভাবে লিখতে পারি। ফার্স্ট একটা ভগ্নাংশ দিবা। ভগ্নাংশের আমাদের নিচের পাশটা হচ্ছে আমাদের হর, উপরের পাশটা হচ্ছে আমাদের লব। এখন কথা হচ্ছে লবে কি বসাবো, হরে কি বসাবো ভাইয়া? তুমি আর এর দিকে তাকাও, দেখো এ হচ্ছে আমাদের এন না, এ হচ্ছে আমাদের এন আর এ হচ্ছে আমাদের আর। আর তো আর এর ক্ষেত্রে তুমি দেখো কি পাচ্ছ, তুমি 3 পাচ্ছ না, তুমি 1 থেকে গুণ করা শুরু করো। 1 থেকে 3 পর্যন্ত গুণ করবা। 1 2 3, 1 2 3, 1 2 3, শেষ। তুমি 1 2 3 করে জাস্ট গুণ করবা, আর কিছু করা লাগবে না। লবের কাজ শেষ। হরে কি লিখবা? হরে লিখবো হচ্ছে ভাইয়া 5 আছে না, হরে লিখবো 5 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস 3, শেষ। তার মানে তুমি ইজিলি মনে রাখার জন্য নিচে যে কয়টা পদ লেখছো না, উপরে ওই কয়টাই পদ হবে। নিচে যে কয়টা পদ লেখছো উপরে ওই কয়টাই পদ হবে। জিনিসটা হচ্ছে এরকম, তুমি যদি এখন ক্যালকুলেশনে যাও হবে হচ্ছে 5 ইন্টু 4 কেন লিখছি 4 না, এখানে হবে 1 2 হবে। আচ্ছা, তো এখানে হবে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3, আর নিচে হবে হচ্ছে আমাদের 1 2 3। ঠিক আছে, নিচে হবে হচ্ছে 1 2 3। তো এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি ওই যে মনে করো আমরা যখন ফ্যাক্টোরিয়াল বসাইছিলাম, 5 ফ্যাক্টোরিয়াল আমরা কি লিখছিলাম বলো তো? আমরা যখন লিখছিলাম যে 5 ফ্যাক্টোরিয়াল, তখন আমরা লিখছিলাম না যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বা এই জিনিসটাকে আমি লিখছিলাম যে 5 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 3। ঠিক আছে, এইভাবে লিখছিলাম না, এভাবে লিখছিলাম। তো ওই জিনিসটাই আর কি এখানে আমরা বসাবো 5 ফ্যাক্টোরিয়াল হিসেবে। বাট আমার কয়টা টার্ম আসবে বা কয়টা পদ আসবে, নিচে কয়টা পদ আছে ওই কয়টাই পদ আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল অবস্থা। এখন এখান থেকে আমরা কাজ করতে পারি না, দেখো আমরা এখানে 3 3 কাটতে পারি, 2 এর সাথে 4 কাটলে 2 থাকবে উপরে। আমরা এখানে লিখতে পারি হচ্ছে 5 ইন্টু 2, দ্যাট ইজ কত? দ্যাট ইজ হচ্ছে আমাদের 10। সো দেখো আলটিমেটলি আমরা কিন্তু এনসিআর ফরম্যাট দিয়ে ওই যে 10 বের করছিলাম একটু আগে, ওই 10টা আবার বের করলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এনসিআর এর যেই মানে এনসিআর থেকে তুমি কিভাবে ভেঙে সহগটা বের করবা তার প্রসেস। বুঝতে পারছো? সো আমি কিন্তু খুব অ্যানালাইসিস করে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্যাসকেলের ত্রিভুজ থেকে ফার্স্টে দেখলাম, তারপরে একটা বিস্তৃতি ভেঙে ওইখান থেকে পদসংখ্যার মাধ্যমে তোমাকে দেখাইলাম। এখন আমি দেখলাম একদম ডিরেক্ট এনসিআর থেকে কিভাবে মান বের করতে হয়, এনসিআর থেকে কিভাবে ডিরেক্ট মান বের করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আসো এখন আমরা দেখবো হচ্ছে এনসিআর এর কয়েকটা ফরম্যাট। মনে করো তোমার কাছে যদি থাকে যে NC0 যদি থাকে, বা NC0কে তুমি লিখতে পারো হচ্ছে এভাবে যে N0, এভাবে তুমি চাইলে লিখতে পারো। এই N0-র ভ্যালুটা কত হতে পারে আলটিমেটলি? ঠিক আছে, NC0 বা N0-র ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হতে পারে বলো তো? এটা কত হবে? NC0 তোমার কাছে মনে করো N নাই, তোমার কাছে মনে করো এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 4C0, সেটা হচ্ছে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 4C0। তাহলে তুমি কি লিখবা? বলো তো? তো তোমার কাছে লেখো এখানে আছে 4C0, তুমি 0-র জন্য লিখবা হচ্ছে কত? 0-র জন্য তুমি স্টার্ট করবা 1 থেকে, রাইট?
1 থেকে স্টার্ট করতে হবে, কারণ এখানে তোমরা সবসময় 1 থেকে স্টার্ট করবা, 1 থেকে স্টার্ট করে এরপরে যত নাম্বার পর্যন্ত থাকে অত নাম্বার পর্যন্ত গুণ করবা। কিন্তু তুমি 1 থেকে স্টার্ট করে এখন যদি গুণ 0 লেখো তাহলে তো আবার হচ্ছে না। তো 0 মানে কি? 0 মানে হচ্ছে পদের অবস্থান। আমি তোমাদেরকে দেখাইছিলাম কিনা যে T1 T2 T3 T4 T5 যাই হোক না কেন, 0টা হচ্ছে আমাদের 1 নাম্বার পদের সহগের জন্য। 1 নাম্বার পদের সহগ অলওয়েজ কিন্তু 1ই থাকে, তাই না? আমরা দেখছিলাম অলওয়েজ 1 থাকে, এই জন্য নিচে 1 বসলো। আর উপরে বসবে কত? উপরে বসবে হচ্ছে 4। নিচে যে কয়টা টার্ম আছে উপরে ওই কয়টা টার্মই বসবে, নিচে যে কয়টা টার্ম উপরে ওই কয়টাই টার্ম, তার মানে এখানে 4 বাদে আর কিছু বসতে পারবে না। 4 বাদে যদি আর কিছু বসতে না পারে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 4। আবার সিমিলারলি মনে করো তুমি লিখলা 7C0, হ্যাঁ, তাহলে এখানে কত হবে? 7 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 7। তো আলটিমেটলি NC0 বা N0 ইজ ইকুয়াল টু কত আসতেছে? ওই N যা নিচ্ছে ওইটাই কিন্তু আমাদের ঘুরে ফিরে অ্যান্সার হিসেবে আসতেছে। সো NC0 বা N0 ইজ ইকুয়াল টু আসে আমাদের N, মানে যা তাই আসতেছে এক কথা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো নেক্সটে। এখন আমরা দেখি যে NCN কত। মনে করো আমরা দেখবো এখন NCN কত। NCN বা আমরা এটাকে যখন বলবো যে N N এই NN সমান সমান কত, এটা হচ্ছে আমরা এখন দেখার ট্রাই করবো। আবার অবশ্য এক্সাম্পল দিয়ে মনে করো বললাম যে 4C4, তাহলে 4C4 যদি লিখি এখান থেকে কিভাবে স্টার্ট করব? আমরা নিচের থেকে আগে স্টার্ট করব, হর থেকে। সো 4 আছে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গুণ হবে, 1 2 3 4, আর উপরে আছে 4। 4 থেকে স্টার্ট করে মানে 4 লিখে একটা একটা করে বিয়োগ করব, আর চারটা পদ যাতে আমি বানাই আর কি। তাহলে 4, এরপরে হবে 3, একটা পদ বিয়োগ করলে 3, এবার একটা পদ বিয়োগ করলে 2, আটটা পদ বিয়োগ করলে আসে 1। তাহলে যে চারটা পদ, উপরে 4টা নিচে 4টা হয়ে গেল। সো আলটিমেটলি কত আসে দেখো, উপরে আছে 4 3 2 1, আবার নিচে আছে 1 2 3 4, একই জিনিস আছে। সব কাটা যাবে, সব কাটা গেলে আমরা আলটিমেটলি থাকতেছে কিন্তু 1। তুমি এরকম 5C5 দাও, 3C3 দাও, শেষ পর্যন্ত তুমি কাটাকাটি করলে 1 পাবা। সো আলটিমেটলি আমি যদি বলি যে NCN বা NN ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমাদের কত, ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমাদের এত 1 আর কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা দেখি যে NC1 কত। আসলে আবার আমরা দেখবো হচ্ছে NC1 ইজ ইকুয়াল টু কত আসতেছে, NC1 ইজ ইকুয়াল টু কত আসতেছে। এখন মনে করো আমি লিখলাম 4C1, মনে করো আবার লিখলাম যে 4C1, তাহলে কত আসবে বলো তো ভাইয়া? 4C1 কত আসবে? 4C1ও আসবে, দেখো যে 1 থেকে স্টার্ট করব, 1 থেকে স্টার্ট করব, আর উপরে বসবে হচ্ছে 4, আলটিমেটলি আমাদের আসতেছে 4। সো আলটিমেটলি 4C1 ইজ ইকুয়াল টু কত পাইলাম দেখো, বা এটাকে আমরা যদি লিখি N1, এটাকে আমি পাচ্ছি হচ্ছে কত, শুধু N। সো NC0 আর NC1 কিন্তু সেম, তাই না? তো এখান থেকে তুমি লিখতে পারো যে NC0 আর NC1 ইকুয়াল টু কত, Nই আসতেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন যে NC0 আর NC1 ইজ ইকুয়াল টু কিন্তু N, বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে গেল মোটামুটি আমাদের NCR রিলেটেড কিছু কথাবার্তা, এবং এই NCR দিয়ে আমরা কিন্তু চাইলে এইভাবে পদের সহগগুলো বের করতে পারি। এখন আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাটটা আমরা এখন দেখে ফেলি যে আমাদের কোয়েশ্চেনে কী টাইপের ম্যাথ থাকে এবং এই টাইপের ম্যাথগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। মনে করো তোমার কাছে যদি থাকে যে NC, মনে করো তোমার কাছে একটা শর্ট ট্রিক্স দেখো, একটা শর্ট ট্রিক্স দেখো। মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে NCX ইজ ইকুয়াল টু বললো NCY, যদি বলে যে NCX আর NCY যদি পরস্পর সমান হয় বা হলে N ইজ ইকুয়াল টু ডিরেক্ট তুমি লিখবা হচ্ছে X প্লাস Y। এটা তোমাদের একটা শর্ট ট্রিক্স, কোশ্চেনে অনেক অ্যাভেলেবল কোশ্চেন পাবে এই টাইপের। এক্সাম্পল কি জানো? এক্সাম্পল হচ্ছে দেখো, এক্সাম্পল লেখো। এক্সাম্পল হচ্ছে মনে করো তোমাকে কোশ্চেনে বলবে যে NC5 ইজ ইকুয়াল টু যদি হয় NC7, তাহলে N এর ভ্যালু কত? তোমাকে বলবে যে N এর ভ্যালু কত। যখনই এই টাইপের ম্যাথ দেখবা NC5 ইজ ইকুয়াল টু NC7 হলে N সমান সমান কত, ডিরেক্ট কি করবা ভাইয়া, এই যে নিচে যে দুটো নাম্বার আছে এই নাম্বার দুটাকে ধরে যোগ করে দিবা, তুমি পাবা 5 + 7 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12।
বুঝছো? এটা হচ্ছে আমাদের একটা শর্ট ট্রিক্স, বাট এই ম্যাথটাও করা যায় NC5 দিয়ে ভেঙে টেঙ্গে অনেকভাবে করা যায়, আর এত টাইম তো আমাদের MCQতে নাই। সো আমরা জাস্ট ধরে একদম ডিরেক্ট গুণ করে দেবো, ঠিক আছে, যোগ করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল 1 নাম্বার শর্ট ট্রিক্স। এখন আমরা আসবো হচ্ছে 2 নাম্বার শর্ট ট্রিক্সে। 2 নাম্বার ট্রিক্সটা হচ্ছে মনে রাখবা যে NCR, মনে করো আছে এখন NCR, তোমাকে NCR এর সম্পূরক সমাবেশ বের করতে বলতে পারে। হ্যাঁ, NCR এর সম্পূরক সমাবেশ কত? তো মনে রাখবা যে NCR এর সম্পূরক সমাবেশটা হচ্ছে আমাদের NCN-R। NCR এর সম্পূরক সমাবেশ হচ্ছে NCN-R। মনে করো তোমার কাছে দেওয়া আছে, মনে করো তোমার কাছে আসো এক্সাম্পল দেখি। মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 5C2। তো 5C2 যদি দেওয়া থাকে, 5C2 এর সম্পূরক সমাবেশ কত হবে বলো তো? সম্পূরক সমাবেশ হবে হচ্ছে 5C5-2। দেখো এটা হচ্ছে আমাদের N, 5 হচ্ছে N, R হচ্ছে 2, তাহলে 5CN-R, NCN-R। তাহলে কত আসতেছে বলো তো? কত আসতেছে? 5C3 আসতেছে। সো 5C2 এর সম্পূরক সমাবেশ হচ্ছে 5C3। তোমরা কিন্তু চাইলে এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, MCQ বোর্ডে অহরহ আসে। সো এখন আমরা হচ্ছে গিয়ে কয়েকটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি আজকে ক্লাসটা এন্ড করব। এখান থেকে তেমন একটা বোর্ডে আসছে, যেমন বোর্ডে এইটা থেকে বেশি আসে। হ্যাঁ, বোর্ডে এখান থেকে বেশি আসে, যেমন এটাই একটা বোর্ড কোয়েশ্চেন। এটা আসলে তোমার বরিশাল বোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ডে আসছিল 2000 কত সালে আসলো? এটা 2024-এ আসছে, মানে 2 বছর আগে আর কি আসছে। এটা হচ্ছে বরিশাল বোর্ডের কোয়েশ্চেন যে NC5 = NC7 হলে N এর ভ্যালু কত। হ্যাঁ, তারপর এটা কোন একটা বোর্ডে যেন আসছিল, এটা আমার মনে নাই, বাট এটা আমার একটা বোর্ডে আসছিল, এটাও একটা বোর্ডে আসছিল, ঠিক আছে, এটাও হচ্ছে আমাদের একটা বোর্ডে আসছিল। আচ্ছা, মনে করো তাহলে এই তো, তোমাকে যদি আমি আরেকটা এক্সাম্পল তোমাকে ট্রাই করতে বলি সম্পূরক সমাবেশ থেকে। মনে করো দেওয়া আছে 50C49, তুমি বের করবা যে এর সম্পূরক সমাবেশ কত। হ্যাঁ, তুমি এটা বের করবা। আর তুমি বাসায় প্র্যাকটিস করার জন্য আরেকটা এক্সাম্পল দিতে পারো, সেটা হচ্ছে মনে করো তোমাকে যদি কোশ্চেনে বলে যে মনে করো যে NC x² - y² NC x² + y² হলে N কত? তোমরা চাইলে বাসায় এই দুটা ম্যাথ প্র্যাকটিস করে দেখতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। সো তোমাদের এই দ্বিপদী বিস্তৃতির মান নির্ণয় করা, মানে MCQর ছোটোখাটো মান নির্ণয় করার ক্ষেত্রে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং ক্লাসে আমরা অনেক ইনফরমেশন দেখানোর চেষ্টা করেছি। NCR ফরম্যাটটা অ্যাকচুয়ালি কী তা বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং NCR এর যেই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো রয়েছে ফর্মুলাগুলো জানানোর চেষ্টা করা হয়েছে। আশা করি এই ক্লাসটা দেখলে NCR রিলেটেড বা দ্বিপদী বিস্তৃতির যে পদ সংখ্যার সহগগুলো নির্ণয় করার ক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যা দেখা দিবে না। সো আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে সহগ যে আমাদের এই যে সহগগুলো বের করলাম, সহগগুলোর সাথে আমরা কীভাবে একটা দ্বিপদী বিস্তৃতি করতে পারি, একটা দ্বিপদী রাশি থেকে বিস্তৃতির দিকে কীভাবে আগাতে পারি, NCRকে অবশ্যই ইউজ করে সেই রিলেটেড 2টা সূত্র দেখব এবং তার এগেনস্টে বোর্ডে এবং তোমাদের টেস্ট এক্সামে আসা বিভিন্ন ম্যাথ দেখানোর মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিস করে দিব। আশা করি এভাবে কন্টিনিউ যদি তোমরা ক্লাসগুলো করতে থাকো তোমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে আর কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো ওয়েট টিল দ্য নেক্সট ক্লাস টু বি আপলোডেড অ্যান্ড থ্যাংক ইউ হিয়ার। আসসালামু আলাইকুম।